বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আমি মোহাম্মদ আতিকুল হক, সহকারী অধ্যাপক, ভূগোল, শিমুলিয়া কলেজ, ঝিগরগাছা, যশোর। আমি আজ একাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্রের পৃথিবীর গঠন থেকে মালভূমি নিয়ে আলোচনা করব। তাহলে এই পৃথিবী সম্পর্কে একটু আলোকপাত করা যাক। ধারণা করা হয় আজ থেকে 4.6 বিলিয়ন বছর পূর্বে সূর্য নামক নক্ষত্র থেকে পৃথিবীর জন্ম। পৃথিবীর জন্ম সম্পর্কে অনেক ভূতত্ত্ববিদের মধ্যে বিভিন্ন ধরনের মতভেদ দেখা গেলেও পৃথিবীর সৃষ্টির প্রাথমিক অবস্থায় ছিল উত্তপ্ত বাষ্পীয় পিণ্ড, যা ধীরে ধীরে শীতল হয়ে কঠিন আকার ধারণ করে এবং কঠিন ভারী পদার্থগুলো নিচের দিকে এবং অপেক্ষাকৃত কম ভারী পদার্থগুলো উপরে উঠে এসে পৃথিবীর উপরিভাগ অর্থাৎ ভূত্বক অসমতল লক্ষ্য করা যায়। কোথাও সমভূমি, কোথাও মালভূমি, কোথাও পর্বত, কোথাও পাহাড়। সুতরাং পৃথিবীর উপরিভাগ বিভিন্ন রকমের ভূমিরূপ লক্ষ্য করা যায়। আমি এখন হোয়াইট বোর্ডে পৃথিবীর ভূমিরূপের একটা চিত্র অঙ্কন করে তোমাদেরকে দেখাবো। সমুদ্র, সমভূমি, পাহাড়, মালভূমি, পর্বত। সমুদ্র সমতল, তাহলে আমার আলোচ্য বিষয় আজকে মালভূমি। পৃথিবীর তাপ বিকরণ করে শীতল হওয়ার ফলে কঠিন পদার্থগুলো, সর্বাপেক্ষা কঠিন ভারী পদার্থগুলো নিচের দিকে এবং অপেক্ষাকৃত কম ভারী পদার্থগুলো উপরে উঠে এসে পৃথিবীর উপরিভাগ ভূত্বক অসমতল লক্ষ্য করা যায়। কোথাও সমভূমি, কোথাও মালভূমি, কোথাও পাহাড়, কোথাও পর্বত। আজকে আমি আলোচনা করব মালভূমি নিয়ে। তাহলে আমি হোয়াইট বোর্ডে পৃথিবীর বিভিন্ন ভূমিরূপের চিত্র অঙ্কন করলাম, যা তোমরা দেখে পৃথিবীর ভূমিরূপ সম্পর্কে একটা ধারণা পাবে। তাহলে আমি আজকে আমার আলোচ্য বিষয় মালভূমি।
যাকে ইংরেজিতে বলে প্লাটু। প্লাটু মালভূমি। তাহলে এখন আসা যাক যে মালভূমি কি। সমভূমি হতে উচ্চ বিস্তৃত সমতল ভূমিকে মালভূমি বলা হয়। সমুদ্র সমতল হতে 500 ফিট উচ্চে সুবিস্তৃত বিশাল সমভূমিকে মালভূমি বলা হয়। পৃথিবীর মোট ভূভাগের 24% এই মালভূমি দ্বারা আবৃত। তাহলে মালভূমি বলতে আমরা বুঝি বিশেষ করে সমভূমি হতে উচ্চ সুবিস্তৃত বিশাল ভূমিকে বলা, সমতল ভূমিকে বলা হচ্ছে মালভূমি। মালভূমি সাধারণত সমুদ্র সমতল থেকে 500 ফিট ঊর্ধ্বে সুবিস্তৃত সমতল ভূমি বা কোথাও কোথাও অসমতল ভূমি ঢেউয়ের ন্যায় ভূভাগকে বলা হচ্ছে মালভূমি। পৃথিবীর মোট ভূভাগের 24% মালভূমি দ্বারা আবৃত। এই মালভূমির কিছু কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যে মালভূমিগুলো হলো সমভূমি থেকে একটু উচ্চে অবস্থিত। এ সাধারণত সমভূমি থেকে বা সমুদ্র সমতল থেকে 500 ফিট উচ্চে অবস্থিত হয়। মালভূমিগুলো বিশেষ করে দুই সাইডটা ঢালুভাবে সমভূমিতে পরিণত হয় মালভূমি। এখন আসা যাক মালভূমির উৎপত্তি। ভূতত্ত্ববিদগণ মালভূমি উৎপত্তি সম্পর্কে নিম্নে কতগুলো কারণ উল্লেখ করেছেন। সেই কারণগুলো আমরা এখন আলোচনা করব। বিশেষ করে 1 নম্বর কারণ হলো পাত সঞ্চালন। পাত সঞ্চালন বিশেষ করে পাত সঞ্চালন মালভূমি উৎপত্তির অন্যতম প্রধান কারণ হল পাত সঞ্চালন। মহাদেশ সঞ্চালন মতবাদে ওয়েগনার, জার্মানি ভূতত্ত্ববিদ ওয়েগনার, তিনি উল্লেখ করেছেন যে পৃথিবী প্রধানত 7টি পাতের উপর অবস্থিত। এই পাতগুলো নরম শিলার উপর ভাসমান অবস্থায় আছে এবং পাতগুলো যখন এদের ভিতরে পরিচালন স্রোতের ফলে একটি পাত আরেকটি পাতের উপর উঠে পড়ে, তখন সেই অংশের ভূভাগ একটু উচ্চে উদ্ধৃত হয়। এর ফলে মালভূমির সৃষ্টি হয়। এই মালভূমি বিশেষ করে উদাহরণ হিসেবে বলা যায় যেমন তিব্বতের মালভূমি। মানে পাত সঞ্চালন মালভূমি উৎপত্তির অন্যতম প্রধান কারণ হলো পাত সঞ্চালন। পাত সঞ্চালন মালভূমির অন্যতম কারণ। 2 নম্বর কারণ হলো ভূ আলোড়ন। ভূ আলোড়ন বিশেষ করে ভূ আলোড়ন বা ভূ আন্দোলনের ফলে ভঙ্গিল বা ভাস পর্বতের সৃষ্টি হয়। এই ভঙ্গিল বা ভাস পর্বতের সৃষ্টির সময় এর মধ্যবর্তী কিছু নিচু ভূমি উপরে উত্থিত হয়ে যে মালভূমির সৃষ্টি করে তা সাধারণত বলা হচ্ছে মালভূমির সৃষ্টি করে। তাহলে বলা হচ্ছে ভূ আন্দোলন বা ভূ আলোড়নের ফলে ভঙ্গিল বা ভাস পর্বতের সৃষ্টি হয়। এই ভঙ্গিল বা ভাস পর্বতের ফলে এর মধ্যবর্তী নিচু ভূমি ঊর্ধ্বে উত্থিত হয়ে মালভূমির সৃষ্টি করে। উদাহরণ হিসেবে বলা যায় যে বিশেষ করে আফ্রিকার ইথিওপিয়া, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া মালভূমি এই মালভূমির উদাহরণ ভূ আন্দোলন। 3 নম্বর হলো পৃথিবী পৃষ্ঠে লাভা প্রবাহ। পৃথিবী পৃষ্ঠে লাভা প্রবাহ। আমি আমার আলোচনায় প্রথমে বলছিলাম যে পৃথিবীর সৃষ্টির প্রাথমিক অবস্থা ছিল একটি উত্তপ্ত বাষ্পপিণ্ড, কালক্রমে শীতল হয়েছে।
সুতরাং পৃথিবীর কেন্দ্রভাগ এখনও উত্তপ্ত অবস্থায় আছে। এই উত্তপ্তের ফলে বিভিন্ন ধরনের দ্রব্য, গলিত পদার্থ, কর্দম, ভস্ম, গ্যাস বিভিন্ন প্রকার রাসায়নিক চাপে পৃথিবীর পৃষ্ঠে উপরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে। ফলে আগ্নেয়গিরির জ্বালামুখ বা ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে পৃথিবীর পৃষ্ঠে বেরিয়ে এসে সঞ্চয়ী হয়ে আস্তে আস্তে যে ভূমি সৃষ্টি করে সেটা হলো পৃথিবীর পৃষ্ঠে লাভা গঠিত মালভূমি। লাভা গঠিত মালভূমি বিশেষ করে লাভা সঞ্চিত মালভূমি, যেমন বিশেষ করে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া মালভূমি এই মালভূমির একটি উদাহরণ। তারপর আছে ক্ষয়জাত মালভূমি। পৃথিবী পৃষ্ঠে ক্ষয় ক্রিয়া। পৃথিবী পৃষ্ঠে ক্ষয়ক্রিয়া বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি, যেমন বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ও তুষারপাত প্রভৃতির ফলে কঠিন শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যে অবশিষ্ট ভূভাগ দণ্ডায়মান থাকে, এর ফলে এই মালভূমির সৃষ্টি হয় ক্ষয়ক্রিয়ার ফলে। যেমন গ্রিনল্যান্ড মালভূমি। তাহলে মালভূমি উৎপত্তি সম্পর্কে বিভিন্ন ভূতাত্ত্বিকবিদগণ যে সমস্ত কারণগুলোর কথা উল্লেখ করেছেন, সে কারণগুলো আমি এখন তোমাদের হোয়াইট বোর্ডে পয়েন্ট আকারে দেখালাম। প্রথমত হলো পাত সঞ্চালন। পাত সঞ্চালনটা হলো মহাদেশ সঞ্চালন মতবাদে ওয়েগনার তিনি পাত সঞ্চালন মতবাদটা প্রথম প্রদান করেন। পাত সঞ্চালন মতবাদে দেখাইছেন যে পৃথিবীর প্রধানত 7টা পাতের উপরে ভাসমান অবস্থায় অবস্থিত। এই পাতগুলো প্রচলন স্রোতের ফলে যখন একটি পাত আরেকটি পাতের উপর দণ্ডায়মান থেকে মালভূমি সৃষ্টি করে। 2 নম্বর হলো ভূ আলোড়ন। ভূ আলোড়নটা হলো ভূ আলোড়ন বা ভূ আন্দোলনের ফলে ভঙ্গিল বা ভাস পর্বতের সৃষ্টি হয়। এই ভঙ্গিল বা ভাস পর্বত এর মধ্যবর্তী নিচু ভূমি উত্থিত হয়ে মালভূমির সৃষ্টি করে। পৃথিবী পৃষ্ঠে লাভা প্রভাব। পৃথিবীর অভ্যন্তরে উত্তপ্ত গলিত লাভা যখন পৃথিবীর ভূভাগের কোনো ফাটল বা আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে বাইরে এসে সঞ্চয় হয়ে মালভূমির সৃষ্টি করে। সর্বশেষ হলো পৃথিবী পৃষ্ঠের ক্ষয়ক্রিয়া। বিভিন্ন প্রকার প্রাকৃতিক কারণ, যেমন বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ও তুষারপাত প্রভৃতি কারণে ভূপৃষ্ঠের কোমল শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যে এই মালভূমির সৃষ্টি করে। এখন আমি মালভূমির শ্রেণীবিভাগ উল্লেখ করব। মালভূমির শ্রেণীবিভাগ। উৎপত্তি বা সৃষ্টির গঠন অনুসারে মালভূমিকে সাধারণত 5টা শ্রেণীতে ভাগ করা যায়। 1 নম্বর হলো সমভূমি উন্নত মালভূমি। সমভূমি উন্নত মালভূমির চিত্রটা
সমভূমি উন্নীত মালভূমি বিশেষ করে বলা হচ্ছে ভূ আলোড়ন বা ভূ আন্দোলনের ফলে ভঙ্গিল বা ভাস পর্বত সৃষ্টির সময় ওর মধ্যবর্তী সমভূমি উন্নীত হয়ে যে মালভূমি সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে সমভূমি। এটা হলো সমভূমি উন্নীত মালভূমি। ভূ আলোড়ন বা ভূ আন্দোলনের ফলে ভঙ্গিল বা ভাস পর্বতের সৃষ্টির সময় ওর মধ্যবর্তী সমভূমি উন্নীত হয়ে যে মালভূমি সৃষ্টি করা হয়েছে এটা বলা হচ্ছে সমভূমি উন্নত মালভূমি। যেমন বলা হচ্ছে তিব্বতের মালভূমি, ইরানের বলিভিয়া মালভূমি এই মালভূমির প্রকৃষ্ট উদাহরণ। তাহলে সমভূমি উন্নীত মালভূমি, সমভূমি উন্নীত মালভূমি। তারপরে আছে লাভা সঞ্চিত মালভূমি। দ্বিতীয় নম্বর আছে লাভা সঞ্চিত মালভূমি। লাভা সঞ্চিত মালভূমি, লাভা সঞ্চিত মালভূমি চিত্রটা অঙ্কন করলে তোমার হোয়াইট বোর্ডে, তাই তোমরা লাভা সঞ্চিত মালভূমি সম্পর্কে একটা ধারণা লাভ করবে। লাভা সঞ্চিত মালভূমি, লাভা সঞ্চিত মালভূমিটা হলো ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগে গলিত উত্তপ্ত ভাস্ম গ্যাস কর্দম যখন ভূপৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে উভয় পাশে সঞ্চিত হয়ে যে মালভূমি সৃষ্টি করে তাকে লাভা সঞ্চিত মালভূমি বলে। লাভা সঞ্চিত মালভূমি যেমন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া লাভা সঞ্চিত মালভূমির প্রকৃষ্ট উদাহরণ। তাহলে মালভূমির শ্রেণীবিভাগে বলা হয় যে সমভূমি উন্নীত মালভূমি, লাভা সঞ্চিত মালভূমি, তিন নম্বর হলো ক্ষয়জাত মালভূমি। ক্ষয়জাত মালভূমি, ক্ষয়জাত মালভূমি বলতে আমরা বুঝি যে বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা, প্রাকৃতিক শক্তি যেমন বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ প্রভৃতির দ্বারা কোমল শিলাগুলো ক্ষয় হয়ে হয়ে যে অবশিষ্ট ভূভাগ দণ্ডায়মান থাকে তার ফলে যে মালভূমির সৃষ্টি তাকে বলা হচ্ছে ক্ষয়জাত মালভূমি। আমি হোয়াইট বোর্ডে চিত্র অঙ্কন করে ক্ষয়জাত মালভূমির দেখানোর চেষ্টা করছি। ক্ষয়জাত মালভূমি বিশেষ করে ভূপৃষ্ঠের উপরিভাগে প্রাকৃতিক শক্তি দ্বারা যেমন বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতি শক্তির ফলে ভূপৃষ্ঠের উপরিভাগের কোমল শিলাগুলো দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যে ভূভাগ দণ্ডায়মান থাকে তাকে বলা হচ্ছে ক্ষয়জাত মালভূমি। উদাহরণ হিসেবে বলা যায় যে গ্রিনল্যান্ড ক্ষয়জাত মালভূমির একটি প্রকৃষ্ট উদাহরণ। 4 নম্বর হলো ব্যবিচ্ছেদিত বা ব্যবিচ্ছিন্ন মালভূমি। 4 নম্বর
ব্যবিচ্ছেদিত বা ব্যবিচ্ছেদিত মালভূমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে ব্যবস্থিত মালভূমিটা হলো প্রাকৃতিক শক্তি দ্বারা বিভিন্ন প্রকার কোমল শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলাগুলো দণ্ডায়মান থাকে। কোমল শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন ধরনের ছোটো ছোটো নদী উপত্যকা সৃষ্টি হয়। এর ফলে যে মালভূমি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ব্যবস্থিত মালভূমি। উদাহরণ হিসেবে বলা যায় যে যুক্তরাজ্যের স্কটল্যান্ড এই ব্যবস্থিত মালভূমির একটি প্রকৃষ্ট উদাহরণ। তাহলে মালভূমিকে আমি প্রধানত 5টি ভাগে ভাগ করছি। বিশেষ করে সমভূমি উন্নত মালভূমি, লাভা সঞ্চিত মালভূমি, ক্ষয়জাত মালভূমি, 4 নম্বর হলো ব্যবস্থিত মালভূমি, 5 নম্বর হলো হেলানো বা তির্যক মালভূমি। 5 নম্বর হলো হেলানো বা তির্যক বাঁকা। বলা হচ্ছে হেলানো বা তির্যক মালভূমির চিত্র অঙ্কন করলে তোমরা এর থেকে কিছুটা ধারণা লাভ করতে পারবে। চিত্রটা হলো হেলানো বা তির্যক মালভূমি। বিশেষ করে চিত্রে আমরা ভূভাগটা বুঝতে পারবো যে পৃথিবীর অভ্যন্তরভাগে ভূ আলোড়ন বা ভূ আন্দোলন বা ঊর্ধ্বচাপের ফলে কোনো শিলাখণ্ড ফেটে গিয়ে অন্য শিলাখণ্ডের উপর তির্যক বা বাঁকা হয় বা হেলানো অবস্থায় পতিত হয়। এর ফলে যে মালভূমির সৃষ্টি হয় এই মালভূমিকে বলা হচ্ছে হেলানো বা তির্যক মালভূমি। উদাহরণ হিসাবে বলা যায় যে ভারতের মেঘালয় এই হেলানো বা তির্যক মালভূমির প্রকৃষ্ট উদাহরণ। তাহলে মালভূমির শ্রেণীবিভাগে আমরা উল্লেখ করেছি যে মালভূমি প্রধানত 5 প্রকার। একটা হলো সমভূমি উন্নীত মালভূমি, 2 নম্বর হলো লাভা সঞ্চিত মালভূমি বা লাভা গঠিত মালভূমি, 3 নম্বর হলো ক্ষয়জাত মালভূমি, 4 নম্বর হলো ব্যবিচ্ছেদিত মালভূমি, 5 নম্বর হলো বিশেষ করে হেলানো বা তির্যক মালভূমি। তাহলে মালভূমি সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করলাম। এরপরে মালভূমির উৎপত্তি সম্পর্কে আবার মালভূমিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। অবস্থানের উপর ভিত্তি করে, মালভূমির উৎপত্তি বা অবস্থানের উপর ভিত্তি করে
উৎপত্তি বা অবস্থানের উপর ভিত্তি করে মালভূমি শ্রেণী বিভাগ। মালভূমি বিশেষ করে উৎপত্তি বা অবস্থানের উপর ভিত্তি করে মালভূমিকে আবার 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, যেমন পার্বত্যের মধ্যবর্তী মালভূমি, পার্বত্য মধ্যবর্তী মালভূমি, পার্বত্য মধ্যবর্তী মালভূমি, 2 নম্বর পাদদেশীয় মালভূমি, পাদদেশীয় মালভূমি, 3 নম্বর মহাদেশীয় মালভূমি। তাহলে অবস্থানের উপর ভিত্তি করে মালভূমিকে আবার পুনরায় 3টা ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো পর্বত মধ্যবর্তী মালভূমি, পাদদেশীয় মালভূমি আর মহাদেশীয় মালভূমি। এখন আমরা পর্বত মধ্যবর্তী মালভূমি নিয়ে একটু আলোচনা করি। পর্বত মধ্যবর্তী মালভূমি বলতে আমরা বুঝি ভূ আলোড়ন বা ভূ আন্দোলনের ফলে ভঙ্গিল বা ভাস পর্বত সৃষ্টির সময় পর্বতের মধ্যবর্তী নিচু ভূমি ঊর্ধ্বে উত্থিত হয়ে যে মালভূমি সৃষ্টি করে সেটা হলো পর্বতের মধ্যবর্তী মালভূমি। তাহলে পর্বতের মধ্যবর্তী মালভূমি আমরা বুঝলাম। পাদদেশীয় মালভূমি বিশেষ করে বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা, যেমন বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদির ফলে কঠিন কোমল শিলাগুলো দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে পার্বতের পাদদেশে নিচু ভূমি উঁচু হয়ে যে মালভূমি সৃষ্টি করে তাকে বিশেষ করে পাদদেশীয় মালভূমি বলে। মহাদেশীয় মালভূমিটা এরকম, মহাদেশ বিশেষ করে মহাদেশীয় মালভূমি বলতে আমরা পার্বতের মধ্যবর্তী নিম্নভূমি নিম্ন সমভূমি উচ্চে উদ্ধৃত হয়ে যে মালভূমি সৃষ্টি করে তাই মহাদেশীয় মালভূমি বলে। তাহলে মালভূমি সম্পর্কে আমরা আজকের এই আলোচনা থেকে মালভূমি সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা লাভ করলাম। তাহলে বিশেষ করে আমি সর্বশেষ আমি একথা আবার পুনরায় বলবো যে তোমরা এই অনলাইনে ক্লাসটা উপভোগ করে তোমাদের পর্বত সম্পর্কে একটা ধারণা লাভ করবে, যা বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে। সর্বশেষ আমি তোমাদের এই মহামারী দুর্যোগময় মুহূর্তে সবাইকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমার এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।